৩৬ দিনের আন্দোলন প্রথমত কিভাবে দেখছেন ভারতের, এবং তাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন এবং নতুন শিক্ষামন্ত্রীও শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু গতকালই আমরা দেখেছিলাম মোদি নিজেই এক টুইটে বলেছিলেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৭১ টিভির সম্মানিত দর্শকবৃন্দ এবং আমাদের সাথে আরও দুইজন আলোচক যুক্ত রয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই গতকালকে পর্যন্ত অনেক গভীর রাত পর্যন্ত সুযোগ হয়েছে এই আন্দোলনটা একটু একটু সোশ্যাল মিডিয়া যতটুকু পাওয়া যায় বা নিউজে যতটুকু পাওয়া যায় এটা দেখার। এবারের এই ককরোচ পার্টি নামে যে পার্টির কথা আপনারা বলছেন বা আমরা বলছি, দেখুন এই পার্টির কিন্তু কোনো অস্তিত্ব ছিল না, কেউ চিনত না, কেউ জানতো না, একেবারে অপরিচিত একটা প্ল্যাটফর্ম। আমি বলবো একটা মহা জাগরণ তৈরি করেছে তারা সেখানে। এটার ব্যাকগ্রাউন্ডটা হলো প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা যেই প্রতিষ্ঠানের মাধ্যমে হয়, যে ইনস্টিটিউটের মাধ্যমে হয়, সেটার নাম হলো নিট। এই নিট ভর্তি পরীক্ষায় এবারে পরীক্ষার্থী ছিল ২২ লক্ষাধিক। ২২ লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে জানা গেল যে প্রশ্নপত্রে লিক হয়েছে, এবং লিক হওয়া প্রশ্নপত্রের কারণে আবার দ্বিতীয়বার তারা পরীক্ষা নিয়েছে এবং প্রশ্নগুলো রিভিউ করে করেছে। ভারতে এই প্রথম প্রশ্নপত্র ফাঁস হয়নি, এর আগেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে এরকম আন্দোলনও হয়েছে। আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদেও বক্তব্য দিয়েছে যে আমরা এমন আইন করছি ভবিষ্যতে আর প্রশ্নপত্র ফাঁস হবে না, কিন্তু ফাঁস হয়েছে। দেখুন এই আন্দোলনের সর্বশেষ ওই যন্তর মন্ত্র যেই একটা ইয়েতে মাঠে যেখানে হলো আন্দোলনটা চূড়ান্ত পরিণতিতে গেল, সেখানে যে আন্দোলন হলো এইটাকেই যিনি মন্ত্রী পদত্যাগ করলেন, পদত্যাগ করার আগে যেই চিত্রটা আমরা দেখলাম, এই চিত্র দেখা যায় যে এটা একেবারে তুলনীয় নয়, কিন্তু এই শ্রীলঙ্কায় যে গণঅভ্যুত্থান হলো, নেপালে যে গণঅভ্যুত্থান হলো, ভুটানে হলো, বাংলাদেশে হলো, এটার সাথে একটা ক্যাটাগরিতে যদি আপনি একটু রিলেট করার চেষ্টা করেন, সেটা হলো তরুণরা এখানে খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং তরুণদেরকে সাহস জুগিয়েছে হলো দেশের সর্বস্তরের মানুষ। এই আন্দোলনে দেখবেন একেবারে কোথা থেকে কিভাবে খাবার আসছে, কে পানি নিয়ে আসছে, কে কিভাবে অংশগ্রহণ করছে। একজন দেখলাম যে গতকালকে রাতেই সম্ভবত দেখলাম একজন অস্ট্রেলিয়া থেকে, সে লক্ষাধিক টাকার টিকিট কেটে এসেছে, আরও কয়েক লক্ষ টাকা সে এখানে এসে খাবার টাবার কিনে সবাইকে দিচ্ছে, এটা বলছে। অর্থাৎ কেউ এখানে নেগোসিয়েট করে কাউকে নিয়ে আসছে এরকম নয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তবে মূল অংশগ্রহণকারী ছিল তরুণরা বা ছাত্রদের অংশ। এই চিত্রটা কিন্তু গত এই যে আমি বললাম নেপাল, ভুটান, তারপরে বাংলাদেশ, এইটাতে হয়েছে, এই ইয়েতে হয়েছে। এই আন্দোলনে বিশেষভাবে নজর কেড়েছে হলো পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক, যিনি শিক্ষাবিদও বলা যায় একদিক থেকে, শিক্ষাবিদ হিসেবে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। তিনি প্রায় ২৬ দিন অনশন করেছিলেন। এই যে আমি বলবো ন্যায়ের পক্ষে অথবা একটা অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, এটা আমি মনে করি একটা আশাবান্ধক বিষয়, এবং তারা যে প্রত্যাশা করছে ভবিষ্যতে এরকম লিক না হওয়া, এটা আমি মনে করি যে সরকারের এর মধ্য দিয়ে একটা শিক্ষা হলো আর কি। তবে এটার সাথে একটু যদি বাংলাদেশের চিত্রটা আপনি দেখেন, মন্ত্রী পদত্যাগ করে একটা কথা বলার চেষ্টা করেছেন যে আমি এই জন্য পদত্যাগ করেছি যে কেউ যাতে দেশের বিরুদ্ধে এই আন্দোলনটাকে কাজে লাগাইতে না পারে, এটা মন্ত্রী বলার চেষ্টা করেছেন। কেন এটা বলেছেন? তিনি বলেছেন যে প্রশ্নপত্র লিক হওয়া পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপে আমি সিদ্ধান্ত নিয়ে এটা যাতে না হয় সে উদ্যোগগুলো গ্রহণ করেছি, কিন্তু এরপরে যেহেতু আন্দোলন থামছে না, সুতরাং আন্দোলনটা যাতে ভিন্ন খাতে প্রভাবিত না হয় সেজন্য আমরা এই কাজ করেছি। কিন্তু বাংলাদেশে যদি এই ঘটনা ঘটতো, বা এই অল্প কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী একটা মন্তব্য করেছেন, মন্তব্যের প্রেক্ষিতে একটা আন্দোলনও হয়েছে এবং সেখানেও শিক্ষামন্ত্রী পদত্যাগ চাওয়া হয়েছিল। এবং দেখেন ইন্ডিয়াতে ককরোচ জনতা পার্টি কেন হলো? ককরোচ শব্দটা ভারতের
প্রধান বিচারপতি তিনি কোন একটা জায়গায় এই তরুণ প্রজন্মকে ককরোচ হিসেবে বলে অভিহিত করেছিলেন। সেইখান থেকে তারা এটাকে ধারণ করে এই আন্দোলনের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। বাংলাদেশের শিক্ষামন্ত্রী এই তরুণদেরকে বা ছাত্রদেরকে বলছে এরা হলো ফার্মের মুরগি। একটা কথা বলেছে, বলার প্রেক্ষিতে তারা কিন্তু ফার্মের মুরগি হিসেবে নিজেরা কিন্তু ওইখানে যেভাবে ককরোচ হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছে, এইখানেও আন্দোলনে দেখবেন অনেক তরুণই আমি দেখলাম সাক্ষাৎকারে বলছে যে আমরা তো ফার্মের মুরগি, আমরা কি বলবো। এটা আপাতত বাংলাদেশে যেভাবেই হোক সরকারের মেয়াদ, সরকারের সময়কাল সবকিছু বিবেচনা করে এটা জনগণ হয়তো চিন্তা করেছে বা তরুণরা চিন্তা করে আন্দোলন থামিয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী এটা ঘোলা করেছে, বেশ ঘোলা করেছে। সারা দেশে বন্যা পরিস্থিতি খারাপ ছিল, বৃষ্টির কারণে ঢাকা শহর সহ অনেক রাস্তা ডুবে গিয়েছিল, এরপরেও পরীক্ষা বন্ধ করেনি। এই যে ঘুম ধরে থাকা, এই যে সিদ্ধান্তের উপর মানে অন্যায়ভাবে অটল থাকার চেষ্টা করা, এইটা আমি মনে করি এই প্রজন্ম আর মেনে নিবে না। জি, আমাদের এটা সাথে আমাদের জন্য একটা বড় শিক্ষা। আপনি আছেন আমাদের সাথে, আমাদের অন্যান্য অতিথিদের কাছেও আসলে যেতে হবে। শফিকুল আলম আছেন আপনি আমাদের সাথে, আপনার কাছ থেকে যদি ছোট করে একটু মন্তব্যটা শুনি যে ভারতের এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে যে ককরোচ পার্টি 36 দিনের আন্দোলন শেষ হলো, সেটি আসলে কি বার্তা দিচ্ছে? না, বার্তাটা তো খুবই স্পষ্ট যে আপনি ইয়াং জেনারেশন জেনজির সাথে আপনি যদি তাদেরকে হেয় করে কিছু বলেন সেটা তারা আর মেনে নিবে না। তাদের যে নতুন, তারা যে রাজনীতিতে নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছে, তাদের ভাষাটা ডিগনিটির ভাষা, যেটা আমাদের এখানে হয়েছিল আপনার মনে আছে প্রভাস আমিনের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা যে উত্তর দিয়েছিলেন যে রাজাকারের নাতিপুতি নিয়ে, পরের দিন দেখেন ওই রাতে দেখেন কি পরিমাণ ছেলে মেয়ে পুরো বাংলাদেশে যতগুলো হল ছিল সেখান থেকে বেরিয়ে এসছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই যে এটা বলা, এটা হচ্ছে যে আমার ডিগনিটিতে আপনি হাত দিয়েছেন, আমাকে হিট করেছেন, আমরা বেরিয়েছি। এবং ঠিক সেরকম সংযোগটি হয়তো কোনো কারণে আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যারিস্টার আবু সায়েম আছেন আমাদের সাথে, আপনার কাছ থেকে যদি একটু মন্তব্য শুনি, এই আন্দোলনটি কিভাবে দেখেছেন এই কয়দিন? আপনাকে ধন্যবাদ এবং সে সাথে আমাদের যে সহ আলোচকরা আছেন তাদেরকে ধন্যবাদ। ৭১ টিভি সকল কলা কুশলী এবং দর্শকদের শুভেচ্ছা এবং সালাম। ভারতে যে আন্দোলনটা হচ্ছে এটার বিষয়ে যদি আমরা সহজভাবে উপস্থাপন করতে যাই তাহলে একটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে যে এখানে একটা বৈশ্বিক সহমত আছে, দৃষ্টিভঙ্গির প্রজন্মগত একটা সুনির্দিষ্ট ঐকমত্য আছে। যে জায়গাটা হচ্ছে যে শফিক ভাই বলছিলেন যে আপনার যে আত্মমর্যাদা, যখন আপনার আত্মমর্যাদাতে হানবে কোনো কিছু তখনই তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং তারা রাজনৈতিক কোনো মতাদর্শ ছাড়াই তারা ঐক্যবদ্ধ হবে এবং স্বৈরতন্ত্রের প্রতি তাদের যে আঘাত সেটা হানবে, এবং সেটাই ভারতে হয়েছে, সেটা সফলতার সাথে হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন পৃথিবীর বহু জায়গাতেই বহুবার হয়েছে। ৯০-এর দশকে আমরা দেখেছি চায়না সহ অনেক জায়গাতে, হংকংয়ে হয়েছে, কিন্তু সাফল্যের জায়গাটাতে উপমহাদেশে যেভাবে হচ্ছে সেটা আসলে সত্যিকার অর্থেই এটা অতীতে হয়নি কখনো কোথাও। এটা বাংলাদেশের সবচেয়ে বড় সফলতাটা অর্জন করেছে, পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা কিংবা ভুটান। এখন সেটা রেশ গিয়েছে ভারতে। এখন ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, এত সত্ত্বেও কিন্তু বৈষম্য থেকে গেছে, এত সত্ত্বেও কিন্তু আপনার বেকারত্বের হার বাড়ছে। যেই দাবিগুলো, সেই দাবিগুলো ন্যায্য, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং তাদেরকে কোনো না কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। যখনই এই প্রজন্মকে তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় কেউ যাচ্ছে তখনই তারা কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে, এবং এই ঐকমত্যের জায়গাটা শুধুমাত্র শিক্ষার্থীদের থাকছে না, সেখানে পরিবেশবিদ আছে, সেখানে চিত্রনায়ক নায়িকারা আসছে, সেখানে সাংবাদিকরা আসছেন, সেখানে সাধারণ মানুষ আসছেন। আমরা যেমন দেখেছি যে ঢাকার রাস্তায় পানি বিতরণ হয়েছে, ঠিক সেইভাবে আমরা দিল্লিতে দেখেছি যে পানি বিতরণ করা হচ্ছে। যারা আন্দোলন করা হচ্ছে তাদের জন্য পানি নিয়ে যাওয়া হচ্ছে, তাদের জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও দেখেছি যে তাদেরকে পিছু হটতে হয়েছে। সুতরাং এই জায়গাটা একটা বার্তা দিয়ে দিচ্ছে যে এই বার্তাটা গণতন্ত্র, আইনের শাসন এবং বৈষম্য বিরোধী যে আচরণ রাষ্ট্রের কাছ থেকে সাধারণ মানুষ চায়, শিক্ষার্থীরা চায়, নতুন প্রজন্ম চায়, সেটা থেকে খুব বেশি দূরে সরে থাকা যাবে না। আরেকটা বিষয় আমরা এই আন্দোলনটাতে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ধর্মীয়ভাবে যে উগ্রতা তৈরি হয়েছে, ধর্মীয় উগ্রতার মাধ্যমে যেভাবে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার চেষ্টা করা হচ্ছিল, মানুষের ভেতরে বৈষম্য তৈরি করা হচ্ছিল এবং মানুষকে নিষ্পেষণ করা হচ্ছিল, সেটার বিরুদ্ধে চলে গেছে ছেলেমেয়েরা। তারা এই ধরনের বৈষম্য চায় না। ধর্মের
ধর্মের নাম দিয়ে মুসলিম, হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ এই ভেদাভেদগুলো তৈরি করে দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থার ভেতরে মানুষে মানুষে যে বিরোধ সংঘাত সেটাকে জিয়ে রেখে একটা শ্রেণী যে সুবিধাটা লোকে সুবিধার মাধ্যমে তারা যেভাবে নিজেদেরকে সামনে নিয়ে আসে সেটা এখন আর সম্ভব না, বোঝা যাচ্ছে। তো এটা সামনের দিনগুলোতে এটা যে আরো অনেক বড় আকার ধারণ করবে। আজকে হয়তো আন্দোলনটা থেমে গেছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তিনি যা কিছুই বলেন না বলেন, কিন্তু আদ্যপান্তভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু এ কথা অস্বীকার করবার কোনো অবস্থানই নেই যে পুরো রাষ্ট্রযন্ত্র, যারা আপনার রাজনীতিবিদ, নীতি নির্ধারক, তারা কিন্তু সবসময় সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে একটা অবস্থান নেয়। সেই অবস্থান যে আর রাখা যাবে না সেটা কিন্তু সকলের কাছেই বার্তাটা পৌঁছে গেছে। সামনের দিনগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে শুধু উপমহাদেশ নয়, গোটা বিশ্বে শিক্ষার্থীদের যে একই ধরনের চেতনা, সেই চেতনাটা আরো বেশি শক্তিশালী হবে এবং পৃথিবীর সকল দেশেই ইনক্লুডিং বাংলাদেশ, যে এখানে কেউ ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে এমন কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না যেটা মানুষ পছন্দ করে না, কিংবা ধরেন অন্য যে কোনো ভেদাভেদ সেটা কিন্তু মানুষ মেনে নেবে না। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য যে 5ই আগস্ট নিয়ে এসেছি, সেই 5ই আগস্টের প্রত্যাশাটাও কিন্তু আপনার গণতন্ত্র, আইনের শাসন এবং সকলের জন্য সাংবিধানিক এবং আইনগত যে সমান সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা আশা করি এটা থেকে আমরা সকলেই কোনো না কোনোভাবে শিক্ষা গ্রহণ করতে পারব। নিশ্চয়ই, অবশ্যই যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের কথা ভাববেন। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা এই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে তেমনই থাকে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি তো এখন সাবেক, তাকে নিয়ে যে কথাটি এখন বারবার উঠছে যে তাকে বিচারের মুখোমুখি করার বিষয়টি, আপনার দৃষ্টিতে তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ আসলে কতটুকু? না, এখানে যদি সংসদ যদি চায় অবশ্যই সেটা করতে পারে, এটা এমন কিছু না। সেক্ষেত্রে ল মিনিস্টার কিছু এক্সপ্লেনেশন লাগবে, ওনার হয়তো বা কিছু এন্ডোর্সমেন্ট লাগবে, সেই তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা, আপনি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন বা এমন কিছু কাজ করে আসেন যেটা রাষ্ট্রপতির অফিসকে টেইন্টেড করেছে, তো অবশ্যই আমার মনে হয় যে এখানে লিগাল মানে সাইডটা অতটা আমার মনে হয় না যে এটাকে ওভাররাইড করা যায় বা এটাকে ওভাররুল করে আপনি এগোনো যায়। এটা নির্ভর করে যে জাতীয় সংসদে আমাদের সংসদ যারা ল মেকার আছে তারা কতটা এটাকে যত্নের সাথে এটা কতটা সিরিয়াসলি দেখতে চান, এটা একটা বড় জিনিস। আর কিছু কিছু লিগাল ইস্যু আছে, আমরা জানি যে প্রেসিডেন্ট অনেক ক্ষেত্রেই প্রেসিডেন্ট প্রোটেক্টেড থাকেন, তাকে লিগালি অনেক কিছু ফেস করতে হয় না। বাট এটা আমার মনে হয় যে সংসদ যদি চায় সেটা করতে পারে, কেন সংসদ তো একটা সিটিং প্রেসিডেন্টকে ইমপিচও করতে পারে, এমন তো না। তো সেই জন্য সংসদ কি করবে সেটার উপর ডিপেন্ড করে। আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তো স্বৈরাচারের দোসর ছিলেন, তার আমলে উনি অনেকগুলো তার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ, ইসলামী ব্যাংকে উনি এস আলমে যে অভিযোগ যে এস আলম তাকে ইসলামী ব্যাংকে এনে বসিয়েছিল যাতে পুরো ইসলামী ব্যাংক তখন বাংলাদেশের লার্জেস্ট ব্যাংক এবং বাংলাদেশের যে প্রাইভেট সেক্টরের যে গ্রোথের সাথে ইসলামী ব্যাংকের একটা ভালো সংযোগ ছিল, মানে তার দ্বারা এই ইসলামী ব্যাংকের দ্বারা বাংলাদেশের প্রাইভেট সেক্টরের গ্রোথ হয়েছিল। তো সেই ব্যাংকটাকে যে ভয়ানক রকমের যেই একটা নন পারফর্মিং লোনের একটা রেট, মানে এটাকে পুরো ব্যাংক রবারি, ব্যাংক ডাকাতি হয়েছে এবং এই ডাকাতিতে ওনার কি রোল ছিল সেটা একটু খতিয়ে দেখা উচিত। এট দ্য সেম টাইম উনি অ্যান্টি কারাপশন কমিশনে ছিলেন, ওইখানে ওনার কি রোল ছিল সেটাও খতিয়ে দেখা উচিত। এবং তারও আগে আপনি জানেন কিনা যে আপনারা 2009 সালে উনি একটা প্রোব কমিটি লিড দিয়েছিলেন, সে তারা ওই 2001 থেকে একের ইলেকশনের পরে যে ভায়োলেন্স সেটাকে একটু খতিয়ে দেখার জন্য উনি ওনার যে রিপোর্টটা করেছিলেন, এটা ভয়ানক রকমের একটি, আমি বলবো যে বায়াস একটা রিপোর্ট। এটার পুরো রিপোর্টটার মূল কাজই ছিল যে বিএনপি গভর্নমেন্টকে বা বিএনপি তৎকালীন বিএনপি সরকারকে 2001 থেকে 6 তাকে একটা কাঠগড়ায় দাঁড় করানো। পুরোটা আপনি যদি ওই রিপোর্টটা পড়েন, যেখানে ইলেকশনের পরের ভায়োলেন্স দেখার কথা, ওরা ইলেকশনের পরের ভায়োলেন্স না দেখে 2001 থেকে 2018 মাস ধরে তারা ভায়োলেন্স দেখেছেন এবং পুরোটা টার্গেটেড একটা প্রোব রিপোর্ট ছিল, উনি ওইটা নেতৃত্ব দিয়েছেন।
তো এই জায়গাগুলো প্রেসিডেন্টকে পুরোপুরি ভাবে প্রেসিডেন্টের এই পুরো রোলগুলো, কারণ আমরা প্রেসিডেন্সিয়াল পদটাকে আমরা সম্মানের চোখে দেখতে চাই। এমন একজন আসবেন যিনি এসে আমাদের স্টেটকে, মানে আমাদের রাষ্ট্রকে একটা নেতৃত্ব দেবেন, যতটাই সেরিমোনিয়াল হোক না কেন তার একটা প্রেস্টিজ আছে, সেই প্রেস্টিজে দ্বারা আমরা সবাই পুরো দেশ বেনিফিটেড হয়, তার প্রজ্ঞা দেশকে এগিয়ে নেয়। কিন্তু ওই জায়গায় যদি একটা টেইন্টেড লোককে দেওয়া হয় তখন ওই জায়গাটা পুরো দূষণ হয়ে যায়, এবং ওই দূষণটা পুরো সমাজকে সামহাও ওইটা এফেক্ট করে। এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর নামে এই অভিযোগগুলো ছিল যে উনি এই প্রেসিডেন্টের পদটাকে দূষিত করেছিল। জি, সালাউদ্দিন নাইবি, এটা তো রীতিমতো এখন যেমন আমাদের অতিথিও বললেন যে কি কি ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আগে থেকে ছিল, সেই প্রেক্ষাপটে তাকে আপনারা বিচারের আওতায় আনার যে দাবি করেছেন এবং একই সাথে গণঅভ্যুত্থানের সময় তার যে ভূমিকা সেটি নিয়েও আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সরকারের অবস্থানটা আসলে কি, তারা কি করবে বিচার? প্রথমত হলো সরকারের বিচার করা উচিত কিনা, এটা একটা বড় প্রশ্ন। সরকার নয়, শুধু দেশের প্রয়োজনে আসলে তার বিচার হওয়া দরকার কিনা। দেখুন, শাহাবুদ্দিন সাহেব কেন এই সময় তাকে পদত্যাগ করতে হলো, অনেকগুলো কথা, অনেকগুলো গুঞ্জন আছে। যদিও মানে মেজর কজ হিসেবে দেখানো হয়েছে যে তিনি অসুস্থ। অসুস্থতার বিষয়টি হঠাৎ করে গতকালকেই হয়নি, এটা আগে থেকেও ছিল, এবং আমার কাছে মনে হয় না যে এইটাই রাজনৈতিক অসুস্থতা। হ্যাঁ, অনেকেই বলছেন যেটা দেখানো হয়েছে, আসলে তিনি যতটা না অসুস্থ তা দেখানো হয়েছে, বা অসুস্থ থাকতেও পারে, কিন্তু এটা ছিল বিএনপির ইচ্ছা বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদের ইচ্ছা যে তিনি পদত্যাগ করুক। তাদের ইচ্ছার প্রেক্ষিতে যে তিনি যেমন পদত্যাগ করেছে, এবং তিনি আসলে গ্রেফতার হবেন কি হবেন না এইটাও নির্ভর করবে বর্তমান সরকারের ইচ্ছার উপর। তবে আমার পক্ষ থেকে বা আমি যতটুকু চিন্তা করি, আমার দলের পক্ষ থেকেও বলা হয়েছে ইতিমধ্যে, যে তাকে বিচারের আওতায় না আনলে এই ধরনের অপরাধ থেকে যাবে, এই ধরনের অপরাধীরা পার পেয়ে যাবে। ধরুন, যদি একটু কথা দেখেন যে এই মুহূর্তে তিনি কেন আসলে পদত্যাগ করতে বাধ্য হলেন বা করানো হলো, একটা গুঞ্জন আছে, আলোচনা আছে, আজকে কয়েকটা পত্রিকায় এসেছে এর মধ্যে যে লন্ডনে বসে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন, এবং এর আগেও তিনি একাধিকবার শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন বা বলেছেন। এমনকি লন্ডন থেকে আসার পরেও তিনি যোগাযোগ করেছেন বলে গণমাধ্যমে এসেছে। এই যে ফেসিবাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ রাখা, এটা খেয়াল করে দেখেন, ফেসিবাদের সময় যারা যে দায়িত্বে ছিল প্রায় সকলেই সেই দায়িত্ব থেকে মানে দেখা যায় যে চলে গিয়েছে, তারা কেউ দায়িত্ব পালন করেনি। এমনকি বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত চলে গেছে, একমাত্র শীর্ষস্থানে এই শাহাবুদ্দিন চুপ্পু সে ছিল, এবং সে এখান থেকে বসে হাসিনার সাথে যোগাযোগ করা খুব বেশি অস্বাভাবিক কিছু না। মানে এটা তার জন্য আমি মনে করি সুযোগ ছিল তার যোগাযোগ করে, এবং করেছে, এবং সেই কাজটি করেছে। এবং সে যে তার এই দৃষ্টতা দেখাতে পারে, এটার একটা উদাহরণ হলো মানব জমিনের সাক্ষাৎকারে তিনি মতিউর রহমান সাহেবের কাছে বলেছেন যে রাষ্ট্রপতি হিসেবে তিনি হাসিনার পদত্যাগপত্র পাননি বা হাসিনা পদত্যাগ করেননি, এরকম কথা তিনি বলেছেন। এই কথাটা যদি কোনো কারণে কোনো সময় তিনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে তো বাংলাদেশে সাংবিধানিক যে মানে শূন্যতার কথা বলা হচ্ছে, একটা বড় শূন্যতা, বড় বৈধতার প্রশ্ন হয়ে দাঁড়াবে তখন, যে এই আসলে পদত্যাগের প্রক্রিয়াটা হয়েছিল কিনা। এই সুযোগটা তখন হবে যখন শাহাবুদ্দিন তার সুযোগটা সে পাবে, সে যদি করতে পারে। এরপরে যদি দেখেন যে সে আসলে খুবই ধূর্ত টাইপ একজন মানুষ। ধূর্ত কেন বলবো, তিনি খুব অবলীলায় যেভাবে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের একেবারে সর্বোচ্চ পদের ব্যক্তি হিসেবে খুব অবলীলায় বলেছেন, এবং আমার মানে সুযোগ হয়েছে সংসদ সদস্য হিসেবে সংসদে তিনি যখন ঢুকেন এবং তিনি যখন বক্তব্য দেন, পরবর্তীতে আমি টেলিভিশনে সেটা দেখেছি, বক্তব্যের সময় আমরা তো ওয়াকআউট করেছিলাম, দেখলাম যে খুবই অবলীলায় সেই হাসিনার মানে তৈরি করা শাহাবুদ্দিন চুপ্পু অবলীলা হাসিনার বিরুদ্ধে মানে এক গাদা বক্তব্য তিনি দিয়ে গেলেন, যে হাসিনা ফেসিবাদ, হাসিনা খুন করেছে, হাসিনা গুম করেছে। কেউ বলবে না যে এই লোক কখনো হাসিনা প্রশংসা করেছে, তার চেহারা তখন এটা বলে নাই। এই ধরনের অপরাধী যারা, আমার কারাগারে থাকার সুযোগ হয়েছে দীর্ঘদিন, বছরের পর বছর, কারাগারে অপরাধীরা একটা সময় তারা অপরাধকে অপরাধ মনে করে না। এইটা বলেছে কেন আসলে, মানে আমি 2-3টা খুন করছিলাম তো এই জন্য ভিতরে আসছি, খুবই স্বাভাবিক মনে হয় তার কাছে একটা মানুষ খুন করেছে। এরকম মিথ্যাবাদী, ধূর্ত, চালাক,
প্রতারক টাইপের মানুষ যারা, তারা যখন একজনের পক্ষে বলে বা আরেকজনের বিপক্ষে বলে, আপনি পার্থক্য তুলে ধরতে পারবেন না, এই করতে পারবেন না। এই ধরনের ধূর্ত লোক ভবিষ্যতেও বাংলাদেশের শীর্ষস্থানে চলে যাবে যদি তিনি বিচারের আওতায় না আসেন। খেয়াল করে দেখেন, এমনকি তিনি ইন্টারিমের সাথে এই 1.5 বছর কাটিয়েছেন। ইন্টারিম চলে যাওয়ার পরে তিনি বললেন যে ইন্টারিম আমাকে নানাভাবে অসহযোগিতা করেছে, আমাকে পর্যাপ্ত সহযোগিতা করেনি। এটার বিরুদ্ধে বলতেও সে সামান্যতম দ্বিধা করে নাই। তিনি আসলে অপরাধী কেন, খেয়াল করে দেখেন, শেখ হাসিনা যে অপরাধী এটা তো আর কেউ দ্বিমত করার কথা না, মোটামুটি সবাই একমত। আর শেখ হাসিনার শীর্ষ পদের জন্য পছন্দ কোনো অপরাধী হবে না, এটা মানে স্বাভাবিক না। তার পছন্দগুলো অপরাধীরাই হবে, খুব স্বাভাবিক। আমি খেয়াল করে দেখবেন, তিনি ইতিমধ্যে শফিক সাহেব বলেছেন, আমি একটা গণমাধ্যমে আজকে পাইলাম যে তিনি ছাত্রলীগ করা অবস্থায় ত্রাণের দুধ চুরির দায়ে কারাগারেও ছিলেন। সেই সময় তিনি এই ধরনের অপরাধে সম্পৃক্ত। দুদকে থাকতে তিনি দুর্নীতি করেছেন। সবচেয়ে বড় দুর্নীতির যে ঘটনা, এবং ইতিমধ্যেই আদালত তার বিরুদ্ধে এই মামলা চালানোর ব্যাপারে আদালতে রিট হয়েছে এবং আদালত প্রাথমিকভাবে এটাতে দিয়েছে, সেটা হলো ইসলামী ব্যাংকের যেই মামলা, সেখানে 80,000 কোটি টাকা তিনি তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এখান থেকে নিয়েছেন। যে এই যে নিয়েছে ইসলাম ব্যাংকের এই পুরো ঘটনার সাথে যদি মানে 2 জন লোককে তালিকা করা হয়, তাহলে এই এস আলম গ্রুপের শাহ আলম সাহেবের পাশাপাশি তার নামটা এখানে আসে। কারণ তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং ওই বিল্ডার্সের যে সিজারএম যে বিল্ডার্স, এই বিল্ডার্সের কর্ণধার হিসেবে তিনি ভুয়া কিছু প্রতিষ্ঠানের তালিকা দিয়ে, 24টা প্রতিষ্ঠানের তালিকা দিয়ে 80,000 কোটি টাকা সেখান থেকে নিয়েছেন। এইটা যে মানে এ ধরনের ভুয়া প্রতিষ্ঠান ছিল, অবৈধ লেনদেন ছিল, এটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটি ইতিমধ্যে প্রমাণ করে একটা প্রতিবেদন দাখিল করেছে কোর্টে। সুতরাং শুধু এইটাতেই যদি তার বিচার হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে তাকে বিচার আওতা আনা দরকার। এখন প্রশ্ন হলো, আসলে তিনি যে ঔদ্ধত্যের সাথে সাংবাদিকদের বলেছেন যে কিসের বিচার, কিসের মামলা, কিসের কোর্ট, 51 ধারা তারা পড়ে দেখুক। 51 ধারায় কি বলা হয়েছে, 51 ধারার ব্যাপারে সে এতটা আশাবাদী কেন? আমার কাছে মনে হয় কেউ না কেউ তাকে আশ্বস্ত করেছে যে আপনাকে 51 ধারায় সুরক্ষা দেওয়া হবে। তবে ইতিমধ্যেই কয়েকটা গণমাধ্যম বেশ কয়েকজন আইনজ্ঞদের সাথে কথা বলেছে, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছেন। তারা বলেছে যে 51 ধারা শুধুমাত্র রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি যে কার্যাবলী সম্পাদন করার কথা, সেই জায়গায় যে কাজগুলো, সেখানে তাকে সুরক্ষা দেয়, এ কথাটা কিন্তু বলেছেন। এর আগে বা পরে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে তাকে গ্রেফতার করা যায়, বিচার আওতায় আনা যায়। সেক্ষেত্রে শফিক সাহেব বলেছেন যে আইনমন্ত্রী বা সংসদের একটা ইচ্ছার ব্যাপার আছে, এটা খুব বাস্তব। আমরা দেখি যে এর আগেও হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তো রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের। তিনি কিন্তু মানে 1990 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই প্রায় 6 বছর টানা কারাগারে ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে, দক্ষিণ কোরিয়ার পার্ক গুন, তিনি 2017 সালে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি নওয়াজ শরীফ, তিনি কারাগারে ছিলেন। দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমা, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি কারাগারে ছিলেন। সুতরাং মানে কারাগারে রাষ্ট্রপতি হইলেই সব গুনাহ মাফ, যা খুশি তাই করতে পারবে, এটা আসলে আমার কাছে মনে হয় না যৌক্তিক। তিনি হয়তো তার জায়গা থেকে যেই অহংকারী মনোভাব, উদ্ধত্যপূর্ণ আচরণের যে প্র্যাকটিস, সেই জায়গা থেকে তিনি এই কথাটা বলেছেন। আবু সাহেব আছেন, আমরা তার কাছে আসলে এই প্রশ্ন রাখতে চাই যে বিএনপি সরকার কি এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিচার করবে? প্রথমে আমি বলি যে আমাদের আসলে দুর্ভাগ্য যে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব, এবং আমাদের আরো দুর্ভাগ্য যে আজকে এসে আমরা তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। তার অতীতটা যদি আমরা দেখি, তিনি দুদকের একজন কমিশনার ছিলেন, এমনকি চেয়ারম্যানও না। তিনি রাজনীতি করেছেন, ছাত্রলীগের রাজনীতি করেছেন, এমনকি সেখানটাতেও কিংবা আওয়ামী লীগের রাজনীতিতেও তিনি কোনো প্রোফাইল পদে ছিলেন না, এবং তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। এবং তার যে ব্যক্তিগত আচরণ, তার যে দৃষ্টিভঙ্গি, সেটাও অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্রতা এবং হীনমন্যতার লেভেলে। সেই মানুষ সম্পর্কে আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। তো আমি একটু বিস্তারিত বলবো কনস্টিটিউশনাল এবং আইনগত আসপেক্টটা। তার আগে আমি জনাব শফিকুল আলম এবং সালাউদ্দিন আইয়ুবী, তাদের কথা একটু বিশ্লেষণ করতে হচ্ছে। শফিকুল আলম সাহেব বলেছেন যে এখানে সংসদের ইচ্ছের একটা ব্যাপার আছে কিংবা আইন মন্ত্রীর অ্যানালাইসিসের বিষয় আছে। আসলে নাই।
সংসদেরও কোনো বিষয় নেই, আইনমন্ত্রীরও কোনো বিষয় নেই। কারণটা হচ্ছে কি, কনস্টিটিউশনের 51 ধারাটা যেটা বলছে সেটা হচ্ছে ইন দি এক্সারসাইজ অফ হিজ অফিস, যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট হিসেবে উনি দায়িত্ব পালন করতে গিয়ে যে কাজগুলো করেছেন সেটার ক্ষেত্রে তার ইমিউনিটিটা আছে। এটা আমি আরেকটু বুঝিয়ে বলি। দেখেন, বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে সরকারের যে কোনো কার্যক্রম কিন্তু রাষ্ট্রপতির নামে হয়, এবং আপনারা জানেন রাষ্ট্রপতি শুধু নিজের ইচ্ছেতে দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া, আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি। এর বাইরে সবকিছুতেই তাকে আপনার সরকারের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। তো এখন যেটা হচ্ছে একটা আইন প্রণয়ন হলো, আপনি দেখবেন যে সেটা রাষ্ট্রপতির নাম। সুতরাং এই জায়গাটাতে বলা হচ্ছে যে কোনো কাজ তিনি অন্যায় করেছেন কিনা, দেশের বিরুদ্ধে করেছেন কিনা, ফৌজদারি অপরাধ করেছেন কিনা, তার অফিস এক্সারসাইজ করতে গিয়ে সেক্ষেত্রে তিনি ইমিউন থাকবেন। কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও, এই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও উনি অফিসে আছেন, ওই অবস্থাতেও তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন তাহলে সেটার জন্য পরবর্তীতে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস আনা যাবে। এটা শুধুমাত্র সরকার আনতে পারবে তা না, সালাউদ্দিন আইয়ুবী সাহেবের ইনফরমেশনের জন্য বলছি, এটা যে কেউ ভুক্তভোগী আনতে পারে। সালাউদ্দিন আইয়ুবী অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমি একমত সেই উদাহরণগুলোর সাথে। এমনকি আমি যুক্তরাষ্ট্রের উদাহরণটাও দিই, এটা অনেক শক্তিশালী উদাহরণ। ট্রাম্প যখন তার প্রেসিডেন্ট পদ থেকে চলে গেলেন তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে, এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাটাতে তিনি তার অফিস এক্সারসাইজ করার সময়, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার জন্য, বানচাল করবার জন্য যা করেছেন সেটাও কিন্তু তার মামলাতে এসছে। একটা বিষয় হচ্ছে যখন প্রেসিডেন্ট কেউ থাকবেন, অর্থাৎ অফিসে আছেন, ওই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস আনা যায় না। যুক্তরাষ্ট্র আনতে পারবেন না, বাংলাদেশও আনতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে ইমপিচ করে দেন, তাহলে ইমপিচ করে ফেলবার পর তিনি যখন পদ থেকে সরে যাচ্ছেন তখন আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। আর যিনি পদত্যাগ করবেন বা মেয়াদ শেষ হয়ে যাবে তার বিরুদ্ধে তো আপনি যে কোনো মামলা আনবার ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো বাধাই নেই। এখন বিষয়টা হচ্ছে কি, তিনি যে অন্যায়গুলো করেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, এগুলো খতিয়ে দেখা দরকার। এখন এই ক্ষেত্রে যদি সংসদ যদি মনে করে যে বিশেষ কোনো কমিটি দিয়ে তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হবে, সেটা সংসদ করতে পারে। ক্রিমিনাল প্রসিডিংস আনবার জন্য আমি আবারও বলি, সংসদের উপর আমাদের চেয়ে থাকার কোনো কিছু নেই, সংসদের দিকে তাকিয়ে থাকতে হবে না, কিংবা আইনমন্ত্রীর দিকে তাকিয়ে থাকবে না। যে কোনো ভুক্তভোগী তার বিরুদ্ধে আপনার আদালতে মামলা করতে পারবেন, পুলিশ স্টেশনে যেতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্নটা করেছেন যে সরকার করবে কিনা। এখন কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে, ফৌজদারি অন্যান্য অপরাধের অভিযোগ থাকতে পারে, তাহলে যে ক্ষেত্রে স্টেট বাদী হবার মতো বিষয় থাকবে সেক্ষেত্রে অবশ্যই স্টেট করবে বলে আমি আশা করি। তবে এক্ষেত্রে বিরোধী দল শুধু সরকার করবে কিনা, কিংবা সরকারের দিকে তাকিয়ে থেকে নিজেদের ঘাট থেকে দায়িত্বটা সরিয়ে ফেলবেন, নিজেরা উদ্যোগ নেবেন না, আমি সেটার সাথেও একমত না। এই ক্ষেত্রে সমাজের যেই সুশীল অংশটুকু আছে, সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য অংশ, যারা আমরা বিবেকবান, যারা আমরা মনে করি যে বুদ্ধিজীবী, তাদের সকলকে একটা জায়গায় আসতে হবে। এবং এটা আমি মনে করি যে তিনি যে অপরাধগুলো করেছেন বলে আজকে অভিযোগ উঠছে, যে অপরাধগুলো তিনি করে থাকতে পারেন, তবে তার আচার আচরণ যে ধরনের, সেটা নিঃসন্দেহে একজন প্রেসিডেন্ট হিসেবে আমাদের কাছে লজ্জার বিষয়। যে তিনি, আমি ঠিক জানি না যে এটা 100% অথেন্টিক কিনা, কিন্তু আমি দেখেছি যে উনি ওনার যে পেজ কিংবা প্রোফাইল থেকে একজন সাংবাদিককে প্রশংসা করছেন অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং হিসেবে। তো এটা একজন রাষ্ট্রপতির সাথে যায় না। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, আজকে তিনি পদত্যাগ করেছেন, সালাউদ্দিন আইয়ুবী একটা নিজস্ব বয়ান তৈরি করবার চেষ্টা করেছেন যে তাকে এই করা হয়েছে, ওই করা হয়েছে, সে কারণে পদত্যাগ করা হয়েছেন। এত কিছুতে আমাদের যাবার তো দরকার নেই, তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন, এটাই হচ্ছে বাস্তবতা। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই পদত্যাগ পত্রটাতেও 16টা ভুল আছে। স্পিকারের যে বানানটা, নামের যে বানানটা, সেটা সহ। তো এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটুক, এ ধরনের একটা অবস্থা ভবিষ্যতে তৈরি হোক, এমন একজন প্রেসিডেন্টকে নিয়ে আমাদের কথা বলতে হয় যার পদত্যাগ পত্রে 16টা বানান ভুল কিংবা আপনার সিকোয়েন্স ভুল থাকে, সেটা যেন না হয়। শফিক ভাই একটা কথা বলেছেন যে রাষ্ট্রপতি, দেখুন অলংকারিক বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমি মানি, সকলকে মানতেই হবে অলংকারিক। একটা সময় শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে কবর জিয়ারত এবং কিছু অনুষ্ঠানের উদ্বোধন ছাড়া রাষ্ট্রপতির আর কোনো কাজ থাকে না। কিন্তু বাস্তবতা হচ্ছে রাষ্ট্রপতি এমন একটা ব্যক্তিত্ব, সংবিধান তাকে বলে দিচ্ছে যে বাংলাদেশের প্রথম ব্যক্তিটা হচ্ছেন রাষ্ট্রপতি। সুতরাং রাষ্ট্রপতির কিন্তু অনেক সুযোগ থাকে, স্পেশালি যখন এমন কোনো সার্কামস্ট্যান্সেস তৈরি হয়
যেটা ডিজাস্টার, যেটা একটা রাষ্ট্রের জন্য মৌলিক পরিবর্তনের সময়, সেই সময়টাতে রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারেন। তিনি তার পদত্যাগ পত্রে যেটা উল্লেখ করেছেন যে 5ই আগস্ট ঘটবার পরে তিনি অ্যাপেলেট ডিভিশনকে তখন চিঠি লিখেছিলেন এবং পরামর্শ চেয়েছিলেন। এই যে রাষ্ট্রপতির চাইবার একটা ক্ষমতা, সেটা প্রয়োগ করবার মতো যোগ্যতাও তো থাকা দরকার। আমি মনে করি যে এক্ষেত্রে ভবিষ্যতে যারা প্রেসিডেন্ট হিসেবে আমাদের দেশে আসবেন তাদের সে যোগ্যতাটা থাকবে। এবং আমরা ঠিক এই প্রসঙ্গে একটু জানতে চাই, যেহেতু এখন নিশ্চয়ই বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে কাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি, এই যে আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার যেই ধরনের অতীতের ঘটনা বলেন, এবং একই সাথে যতটুকু আমরা সেই সময় রাজনীতিতে আমরা দেখেছি যে দলের অনেককে ডিঙিয়ে হঠাৎ করে এমন বিতর্কিত একটা ব্যক্তিকে নিয়ে এসে রাষ্ট্রের প্রধান করে দেওয়া হলো, সেটি নিয়েও আলোচনা তখন হয়েছিল। এই বিষয়গুলো নিশ্চয়ই বিএনপি ভাবছে যে এরকম কোনো ব্যক্তিকে সামনে নিয়ে আসা হবে না যাকে নিয়েও কোনো ধরনের আলোচনা বা বিতর্ক তৈরি হয়। একটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে বিতর্কিত কোনো ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, এই জায়গাটা হয়তো পোলাইটলি আমার একটু দ্বিমত থাকবে। হতে পারে যে রাজনৈতিক কোনো নেতা বা নেত্রীকে আনা হয়নি, অন্য কোথাও থেকে নিয়ে এসছে, সেটা একটা বিষয়। কিন্তু একেবারে বিতর্কিত কোনো ব্যক্তিকে আপনার রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে নিয়ে আসা হয়েছে, অন্তত বিএনপির শাসন আমলে। যিনি হয়তো কখনো আমাদের কারো প্রোফাইলের নিচে লিখবেন না যে নাইস এবং অ্যাট্রাকটিভ, এই ধরনের কথা যিনি লিখবেন না, আমি যদি সেভাবেও যদি বলি, সেই কথাটা আমি একমত আপনার সাথে। এবং আমি তো অবশ্যই চাই না, ইতিমধ্যে আমাদের দল থেকে যেটা বলা হয়েছে যে আমাদের স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে। দেখেন, বিএনপি সরকার গঠনের পর থেকে আজকে 5 মাস 6 মাস হতে চললো, আমরা যে বার্তাটা জনগণকে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এমন কোনো কিছু করব না যেটা জনগণ অখুশি হয় কার্যক্রমে। হ্যাঁ, অনেক বিতর্ক থাকবে আমাদের প্রায়োগিক দিক থেকে, সেটা কিন্তু আলোচনা করার হয়তো সুযোগ থাকবে, আয়ুবী ভাই বলবেন বা শফিক ভাই বলবেন। কিন্তু আপনার যেই আউটকাম যেটা, সেই জায়গাটাতে আমরা এমন কোনো কিছু করব না যে জায়গাটা মানুষকে হতাশ করবে। সুতরাং স্থায়ী কমিটিতে আলোচনা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে ইচ্ছে, আমাদের দলের যে ইচ্ছে, সেটা অবশ্যই মানুষের ইচ্ছের বিরুদ্ধে যাবে না, এটা আমি আশা করতে পারি। একটা জিনিস আমি আপনাকে বলি, যেই রাষ্ট্রপতিকে মানে পোড়া কপাল আর কি, আমার যুক্তরাজ্যে আমি যখন প্র্যাকটিস করতাম তখন একদিন দেখি যে আমার একজন ক্লায়েন্ট এসছে, তার নামই হচ্ছে পোড়া কপাল। আমি কিন্তু এটা সত্যিকার অর্থে বলছি, একটা উদাহরণ, তার নাম পোড়া কপাল। আমি জিজ্ঞেস করলাম পোড়া কপাল কেন? সারাটা জীবন আমার শুধু কপাল পড়ে যায়, যখনই ভালো কিছু আশা করি তখনই কপাল পড়ে যায়, এই জন্য নাম চেঞ্জ করে পাসপোর্টে দিয়ে দিয়েছি পোড়া কপাল। তো আমার কাছে কেন জানি মনে হয় আমরা জাতি হিসেবে পোড়া কপাল, এখন বারবার শুধু আমাদের কপাল পড়ে, এই কপালটা যেন আর না পড়ে। তবে বিএনপির স্থায়ী কমিটি থেকে যদি কেউ একজন প্রেসিডেন্ট আসে, ধরে নেন যে আমরা ধরে নিলাম যে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের মধ্য থেকে আমাদের বর্তমান মাননীয় স্পিকার হাফিজ সাহেব থেকে শুরু করে সকলের ক্ষেত্রে, তাহলে যে কোনো কেউ একজন যদি প্রেসিডেন্ট আসেন, সেটা শাহাবুদ্দিনের সাথে তুলনার কোনো প্রশ্ন আসবে না। তারা অনেক অনেক বেশি প্রবীণ রাজনীতিবিদ হিসেবে দক্ষ, তাদের অবদান আছে, তারা দেশপ্রেমিক, তারা শিক্ষিত। এই জায়গায় একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে জুলাই সনদে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা যাকে রাষ্ট্রপতি হিসেবে সামনের দিনগুলোতে পাবো দেশের জন্য, তখন নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আলোচনা করবার সুযোগ তো থাকা উচিত, কারণ এটা তো সংবিধান সংশোধনেরও একটি বিষয় রয়েছে এখানে। জি, অবশ্যই। এটা ইতিমধ্যেই রাষ্ট্রপতি নিয়ে যেখানে যেখানে আলোচনা হচ্ছে, এটা একটা জোরালো দাবি উঠছে যে শুধুমাত্র পুতুল রাষ্ট্রপতি, এটা ইতিমধ্যে সায়েম সাহেবও বলার চেষ্টা করছিলেন, বলতেছেন সায়েম সাহেব বলার চেষ্টা করছিলেন যে আসলে রাষ্ট্রপতির শুধু 2টা কাজ থাকে। আমি তো মনে করি এই 2টাও আসলে ওনার কাজ না। কে প্রধানমন্ত্রী হবে এটা রাষ্ট্রপতি আসলে সিলেক্ট করে না, ওই দল থেকেই এক ধরনের ইঙ্গিত দেওয়া হয় এবং রাষ্ট্রপতি শুধু শপথটা পড়ান আর কি। আর আদতে রাষ্ট্রপতি শুধুমাত্র তার নামে যে বিলগুলো যায় সেটা স্বাক্ষর করেন, এবং সংসদের বিলে সুন্দর করে বলা আছে রাষ্ট্রপতি যদি স্বাক্ষর না করেন, একটা সার্টেন টাইম বা পিরিয়ড আছে, দেওয়া আছে, এবং এই টাইমের মধ্যে স্বাক্ষর না করলে তিনি সেটাতে স্বাক্ষর করেছেন বলে ধরে নেওয়া হবে। সুতরাং রাষ্ট্রপতির আদতে আসলে এখন কোনো কাজই নাই, একেবারে বলতে পারেন যে পুতুল হিসেবে। তো এই যে পুতুল রাষ্ট্রপতি, এই জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে, নিজের মতো করে দেশের প্রয়োজনে যে কোনো প্রয়োজনে কথা বলতে পারবে, এইটা মানে খুব বেশি জরুরি। একটু যদি আমি মানে প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, আমাদের আপনি যে কথাটুকু বলেছিলেন যে অতীতের রাষ্ট্রপতির শিক্ষা থেকে এবার একটা ভালো রাষ্ট্রপতি আমরা পাবো কিনা, অতীত রাষ্ট্রপতির মধ্যে কারা কি অবস্থান ছিল সেটা নিয়ে কথা বলেছেন, সেখান থেকেও আগামীর রাষ্ট্রপতি কেমন হবে এটার একটা শিক্ষা বিএনপিকে অন্তত নেওয়া উচিত আমি মনে করি। বিএনপি রাষ্ট্রপতির ইতিহাস দেখেন, আমাদের মানে অবিসংবাদিত রাষ্ট্রপতি বলা যায় জিয়াউর রহমান সাহেবের
পরে তিনি যাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন আব্দুল সাত্তার সাহেব কিন্তু পরবর্তীতে দলটাকে আসলে সেভাবে ধরে রাখতে পারেননি। তিনি একটা হ্যাপাজার্ড সিচুয়েশনের মধ্যে দলটাকে দিয়ে গেছেন এবং দেশটাকে এমন জায়গায় দিয়ে গেছেন। সুতরাং সেই সিলেকশন কতটুকু যৌক্তিক ছিল এটা বিএনপি চিন্তা করার সুযোগ আছে। একেএম বদরুদ্দোজা যে বিএনপি তাকে রাষ্ট্রপতি বানাইলো, সেই বিএনপি বলা যায় তাকে টেনে আবার সেখান থেকে নামাইতে হয়েছে। এবং একেএম বদরুদ্দোজা একটা সময় গিয়ে আওয়ামী লীগের সাথে মিলে এই বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পর্যন্ত করেছে। এই ধরনের পরিস্থিতির শিকার যাতে বিএনপিকে না হতে হয়, সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হয়েছে হলো ইয়াজউদ্দিনের সময়। ইয়াজউদ্দিন, আপনি খেয়াল করে দেখেন, একটা চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যেই সিচুয়েশনে মানে 28শে অক্টোবরের ঘটনা ঘটলো, এখানে তো দেখেছেন আপনার মনে থাকার কথা। এই চিত্র আমি তখন মানে অনেক ছোট আর কি, টেলিভিশনে যখন দেখলাম যে জরুরি অবস্থা জারি করেছে, এরকম সিচুয়েশন বাংলাদেশে প্রায়শই হয়ে থাকে যে একদল আন্দোলন করে, সংগ্রাম করে, রাজপথে হয়। এই প্রেক্ষিতে এই ইয়াজউদ্দিন সাহেব যে সিচুয়েশনে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করলো, এরকম আমি মনে করি যে এরকম মেরুদণ্ডহীন ব্যক্তি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয় তাহলে বিএনপির জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করতেছে। কারণ আওয়ামী লীগ তো বসে থাকবে না। আওয়ামী লীগে যে এরকম চুপ্পুর মতো লোকজনকে দিয়েই বাংলাদেশে আবার পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করবে, উত্তপ্ত পরিবেশ তৈরি হবে। সেই সময় মুখ্য ভূমিকাটাই থাকে কিন্তু রাষ্ট্রের প্রধান যিনি থাকেন, রাষ্ট্রপতি যিনি থাকেন। বিশেষ করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেহেতু ফিরে এসেছে, সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে সরকারি দল বিরোধী দলের মধ্যে টানাপোড়েন হয়। এই সময় রাষ্ট্রপতির একটা নিরপেক্ষ ভূমিকা থাকা, উপযোগী রাষ্ট্রপতি তিনি যাতে বাংলাদেশে হয়, এটা বিএনপিকে বিশেষভাবে খেয়াল করা দরকার। আমরা দেখি যে অনেক সময় প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে, দুর্নীতিতে যুক্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে পদায়ন করা। এরকম বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে যে তার সন্তানেরা নানা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। ইভেন আমরা যে রাষ্ট্রপতিকে ইতিমধ্যে বিদায় দিলাম, তার সন্তানের ব্যাপারে দুর্নীতির নানা অভিযোগ আছে। এই ধরনের সব কিছু যাচাই বাছাই করে যাতে মানে রাষ্ট্রপতি করা হয়। আরেকটা বিষয় মানে ওই সময় বলার ছিল, সেটা হলো যে বর্তমান রাষ্ট্রপতি যেন কোনোভাবে দেশের বাইরে যেতে না পারে। চিকিৎসার নামে তিনি দেশের বাইরে যাওয়ার একটা সম্ভাবনা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, তিনি চাচ্ছেন। তিনি দেশের বাইরে গিয়ে হাসিনার সাথে কথা বলেছেন বলে যে নিউজ ইতিমধ্যে পত্রপত্রিকায় এসেছে, গণমাধ্যমে এসেছে, এটা যদি সত্য নাও হয়, ভবিষ্যতে বাংলাদেশের কোনো সংকটকালে তিনি তার অতীতের বন্ধু ফেসিবাদের সাথে আবার হাত মিলিয়ে কথা বলতে পারেন, কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারেন। বিশেষভাবে বাংলাদেশের স্পর্শকাতর জায়গায় তিনি ছিলেন। এক্ষেত্রে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত, সংকটকালীন সময়ে যে চিত্র, মানে আমি মনে করি যে তিন বাহিনীর সকল তথ্য সবকিছু তার কাছে ছিল। এবং তার যেই গণভবনের, বঙ্গভবনের যারা ছিল, তারাও তো ওই ফেসিবাদের লোকজন দিয়েই তিনি তার এটাকে সাজিয়েছিলেন। সে তাদেরকে নিয়ে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র তিনি করে কিনা, এটা বিদেশে গেলে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। এবং এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিব, সেটা হলো রাষ্ট্রপতি ছিলেন, তার চিকিৎসা হওয়াটা খুবই যৌক্তিক এবং সম্মানের সাথে তার চিকিৎসা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশেই যেন হয় সে চিকিৎসা। বাংলাদেশে হওয়াটা কেন দরকার? দেখেন, আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু স্টেজে পড়ে গিয়েছিলেন, 4টা ব্লক তার ধরা পড়েছিল, অসুস্থ হয়েছিল। সকল ডাক্তার এক বাক্যে বলেছে তাকে দেশের বাইরে, সিঙ্গাপুর অথবা ব্যাংকক অথবা অন্যত কোনো দেশে, লন্ডনে তার জন্য চিকিৎসা করা হয়। যুক্তরাষ্ট্রের নেওয়ার ব্যাপারে কথা এসেছিল, কিন্তু তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশে চিকিৎসা করাবো, যদি আমার রব আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো বাংলাদেশের চিকিৎসা বাঁচিয়ে রাখবেন। এবং সেটা ইউনাইটেড হসপিটালে, বাংলাদেশের একটা হসপিটালে চিকিৎসা হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থভাবে এখন আন্দোলন সংগ্রাম সহ সকল কাজে ভূমিকা পালন করছেন। সুতরাং বাংলাদেশে এই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন হতে পারে যে রাষ্ট্রপতিও বাংলাদেশে চিকিৎসা নেয়, এটা আমাদের জন্য একটা আশাবাদী দিক হবে ইনশাআল্লাহ। সিলেটে আজকে যে 11 দলীয় জোটের যে সমাবেশ হয়েছে, সেখানে আপনাদের দলের প্রধান তিনি বলেছেন যে ফ্যাসিবাদে আওয়ামী লীগের পথেই বর্তমান সরকার হাঁটছে এবং গণভোটের যে রায় সেটি হচ্ছে কোনোভাবেই সরকার বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের দ্বিচারিতা আচরণ করছে। একটু বলবেন যে আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আওয়ামী লীগের পথেই হাঁটছে বর্তমান সরকার? দেখুন, বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য হলো যেই দলই ক্ষমতায় আসে মনে করে যে এই দেশটা আমার বাবার, আমার পরিবারের। এবং এই চিত্রটা বাংলাদেশে 5ই আগস্টের পরে, এই গণ অভ্যুত্থানের পরে পরিবর্তন হবে বলে বাংলাদেশের মানুষ খুবই আশাবাদী ছিল। কিন্তু দুঃখজনক হলো তার পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এবং এই চিত্রটা ওই গত 17 বছর যারা পরিচালনা করেছে, যাদেরকে ফেসিবাদ হিসেবে বলা হচ্ছে, তারা এইটা দিয়েই শুরু করেছিল তাদের। আমরা দেখেছি যে একই পরিবারের প্রায় 50-এর অধিক এমপি পর্যন্ত ছিল। এই যে চিত্র, নিজের দলের, নিজের পরিবারের মনে করা দেশকে, এইটার একটা উদাহরণ যদি আমি বলি, দেখেন 42টা জেলায় জেলা প্রশাসক হিসেবে দেওয়া হলো, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেওয়া হলো সবগুলো দলীয় লোকজন। সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়া হলো দলীয় লোকজন। গত কয়েকদিন আগে সরকারি 12টা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, BOSL যেটাকে বলে, তাকে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক সাহেবকে এখানে দায়িত্ব দেওয়া হলো। বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হলো মোসাদ্দেক হোসেন বুলবুল, তিনি বন সম্পাদক। অর্থাৎ বিএনপির বন সম্পাদক হয়েছে দেশের বন দায়িত্ব তাকে এনে দেওয়া হলো। নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান করা হলো TM আব্দুল বারী ড্যানি, তিনি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, তাকে এখানে দেওয়া হলো। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান করা হলো যুবদলের দপ্তর সম্পাদক, তাকে। জুট কর্পোরেশনের চেয়ারম্যান করা হলো মামুন হাসান, যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক। এরকম 12টা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য, বিভিন্ন পদে দায়িত্ব পালন করার জন্য সরকারি একেবারে মূল জায়গা, সেই জায়গাগুলোতে নিয়ে এসে দলের পদস্থ লোকজনকে দেওয়া হলো। এবং দেখা যায় যে যারা নির্বাচনে প্রার্থী হয়েছিল, হেরেছে, এরকম পরাজিত লোকজনকে পুরস্কৃত করার জন্যই তাদেরকে এখানে দেওয়া হয়েছে। দেখেন এই আমরা যে এলাকায় আছি, সিটি কর্পোরেশন এলাকায়, সিটি কর্পোরেশনের যিনি এখন প্রশাসক, তিনি ঢাকায় নির্বাচন করেছে, নির্বাচনে পরাজিত হয়েছে। এই যে সর্বক্ষেত্রে দলীয়করণের একটা প্রচেষ্টা, দলকে সবার আগে প্রায়োরিটি দেওয়ার প্রচেষ্টা, এটা আসলে বিএনপির যে মূল স্লোগান সবার আগে বাংলাদেশ, এইটার সাথে কতটুকু যায়? এটার সাথে কোনোভাবেই যায় না। এটার সাথে সাংঘর্ষিক একটা চিন্তা। এই চিন্তাটা পরিবর্তন হবে বলেই বাংলাদেশের মানুষ 5 আগস্টের এই অভ্যুত্থানের পরে মনে করেছিল, কিন্তু আসলে কোনো পরিবর্তন কোনো জায়গায় দেখা যাচ্ছে না। এই কারণে আপনারা দেখবেন যে বিএনপির 100 দিন উপলক্ষে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, যেখানে তারা 100 দিনে 605 খুন, 95 দর্শনের একটা চিত্র দিয়েছে, কিন্তু এটা শিরোনাম করেছে যে এবার আমাদের পালা। অর্থাৎ আগে ছিল আওয়ামী লীগের পালা, এবার বিএনপি সব জায়গায় বলছে এবার আমাদের পালা। আমরা আপনার এই অভিযোগগুলোর উত্তর নিশ্চয়ই শুনবো। ব্যারিস্টার আবু সাহেব আছেন আমাদের সাথে। ধন্যবাদ। যেটা হচ্ছে আসলে সালাউদ্দিন আইয়ুবী যেটা দিয়ে শুরু করেছেন, যে যারা ক্ষমতায় আসে তারাই মনে করে নিজের দেশ কিংবা বাপের দেশ, বিএনপি এটা মনে করে না। এটা আমি ওনাকে অত্যন্ত কনফিডেন্সের সাথে বলছি এবং কখনো মনেও করেনি। বিএনপি ভালো করে সুন্দরভাবে দেশের স্বার্থেই দেশ পরিচালনার চেষ্টা করেছে। ভুল ত্রুটি থাকতে পারে, অনেক জায়গায় সংশোধনের বিষয় আছে, কিন্তু নিজের বাপের দেশ মনে করে এবার 12ই ফেব্রুয়ারির পরে বিএনপি আবার শুরু করেছে। সালাউদ্দিন আইয়ুবী সাহেব যদি এটা মনে করেন, তাহলে তিনি অবশ্যই ভুলের ভেতরে আছেন। আসলে রাজনৈতিক সংস্কৃতির যে জায়গাটা বাংলাদেশে আছে, সেই মুক্তিযুদ্ধের পর থেকে, দেশ স্বাধীন হবার পর থেকে আজকে যদি 55 বছর ধরি, এই 55 বছরে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা বিকশিত হয়েছে 55,000 বর্গমাইলে, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে নিজের অ্যাঙ্গেল থেকে দেশটাকে দেখে, উন্নয়নটা থেকে দেখে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ধর্মীয় আলোচনা থেকে শুরু করে সততাকেও নিজের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখে। আপনি চাকরি নিয়োগের যে প্রসঙ্গটা এনেছেন, সেটার সাথে আমি একেবারেই দ্বিমত পোষণ করছি এই জন্য যে আমাদেরকে সার্বিকভাবে দেখেন, 5ই আগস্টের আগে একটা অবস্থা, পরে একটা অবস্থা, এভাবে যদি একটা ফাইন লাইন তৈরি করে, তাহলে এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনি যদি নিয়োগটাকে সামনে আনেন, যেটা আমাদের একটা ইস্যু, এটাকে সমাধান করতে হবে, তাহলে আপনি সংসদে বসে, সংসদের বাইরে বসে আপনাকে সম্মিলিতভাবে একটা পদ্ধতি বাইর করতে হবে। আমরাও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতে ইসলামী ইচ্ছে মতো সুযোগ সুবিধা গ্রহণ করেছে, ইনক্লুডিং দি অ্যাপয়েন্টমেন্ট অফ দি ভিসি টু দি ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা জায়গাতে যে যেভাবে চেষ্টা করছে যে আমার লোকটাকে বসিয়ে দেব, সেই জায়গা পদ্ধতিটা বহাল আছে। এখন আপনি যদি পুরো পদ্ধতির পরিবর্তন চান, তাহলে আমাদের সকলকে এটা নিয়ে কথা বলতে হবে, সংসদে আলোচনা করতে হবে, এবং ইউনিভার্সাল গ্রহণযোগ্য একটা পদ্ধতি আমাদেরকে আনতে হবে, যে ঠিক আছে, আপনি 12টি প্রতিষ্ঠানে যে আপনি নিয়োগ দিলেন, এই 12 জন
প্রতিষ্ঠানে নিয়োগ যারা পাবেন তাদেরকে দলীয় কিংবা নির্দলীয় কিভাবে হবে সেটাকে আপনাকে সিস্টেমটা দাঁড় করাতে হবে, আইন প্রণয়ন করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে দলীয় জায়গা থেকে কাউকে নিয়োগ দেওয়া যাবে না, এটা কোথায় পেয়েছেন সালাউদ্দিন আইয়ুবী সাহেব? আপনি যদি একজন দলের মানুষ হন, একজন দলের মানুষ, তিনি রাজনীতি করতে পারবেন, তিনি রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবেন, তিনি রক্ত দিতে পারবেন, শুধু নিয়োগের ক্ষেত্রে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। বিষয়টা আমি মনে করি যে সেটা ঠিক না। যারাই নিয়োগ পেয়েছেন 12 জন মানুষ, প্রত্যেককে না হলেও অন্তত অধিকাংশকে আমি চিনি, তারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত যোগ্য, অনেকেই আছেন তারা এই যোগ্যতার প্রমাণটা এমন লেভেলে দিয়েছেন যে জায়গাটাতে আপনার সরকারি আমলারাও হয়তো তাদের লেভেলে ওইটুকু যাবেন না। তো আমি সকলের প্রতি সম্মান রেখেই বলছি। সুতরাং নিয়োগের ক্ষেত্রে পৃথিবীর বহু দেশেই, গণতান্ত্রিক দেশেও দলীয় নিয়োগটা হয়, যুক্তরাষ্ট্রেও কিন্তু বিচারক নিয়োগের ক্ষেত্রেও দলীয় নিয়োগ হতে পারে। কিন্তু নিয়োগটা হবার পরে আপনি সততার সাথে, নিরপেক্ষতার সাথে দায়িত্বটা পালন করছেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং জেলা পরিষদের প্রশাসক তো নিয়োগ হবে আপনার দলীয়ভাবে, এটা আমার মনে হয় অবাক হওয়ার কোনো কিছু নেই। আজকে যদি জামায়াতে ইসলামী থাকতো তারাও সেম কাজটাই করতো। কিন্তু একটা জায়গায় হয়তো আমি একমত হব, সেটা শফিক ভাই একমত হবেন, আইয়ুবী সাহেবও বলবেন, যে আমরা চাই যারাই নিয়োগ পেয়েছেন তারা যেন সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করেন। সেই জায়গাটাতে যদি কেউ ভুল করেন, আপনি পার্টিকুলারলি তুলে নিয়ে আসেন। সেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসার প্রক্রিয়াটার ভিতরে আসলে আমরা আস্থা রাখতে কতটা পারি, শফিকুল আলম? না, এখানে আস্থার জায়গাটা আমাদেরই তৈরি করতে হবে। এই জায়গাটা সত্যিকার অর্থে ট্রিকি একটা বিষয়, কেননা আমরা বারবার দেখেছি যে দলীয় নিয়োগটা অনেক ক্ষেত্রেই মানে আমরা যেই ফলাফল যেটা চাই সেটা পাই না। সেই জন্য ফলে মানুষ অনেক ক্ষেত্রে মনে করে যে ওকে, দলীয় যদি নিয়োগ না হয়ে যদি নিউট্রাল এমন একজন আসতেন তাহলে ওই হয়তো বা বেটার ডেলিভারি পেত। আসলে ব্যাপারটা সেটা না। আমি সায়েম ভাইয়ের সাথে এই ক্ষেত্রে একমত যে অনেক ক্ষেত্রে দলীয় নিয়োগটা কাজটাকে ইজি করে দেয়। আমাদের দেখতে হবে উনি সার্ভিস ডেলিভারি কিরকম দিচ্ছেন, উনি কি সৎ কিনা, উনি যে কাজগুলো করছেন সেটা কি পারঙ্গমতার সাথে করছেন কিনা, এগুলো দেখতে হবে। আমেরিকায় আপনি দেখেন যখনই যেই গভর্নমেন্ট আসে সে তার পুরো সেট আপটা নিয়ে আসে, একদম সিনিয়র অফিসিয়াল সবই। তো ডেমোক্রেটিক পার্টি আসলে পুরো উপরের সেট আপে পুরোটাই ওদের নিয়ে আসে, মন্ত্রী আসে, সেক্রেটারি আসে, এবং মধ্য লেভেলের যারা পলিসি মেকার তারাও আসেন পার্টি থেকে। এতে যেটা হয় যে পার্টি যেটা চায়, যেই ফিলোসফিটা বাস্তবায়ন করতে চায়, তার যে ডেভেলপমেন্ট এজেন্ডা যেটাকে নিয়ে আসে সেই কাজটা সে করতে পারে খুব ইজিলি। এখানে দোষের কিছু নাই। কিন্তু প্রবলেম যেটা হয় যে অনেক ক্ষেত্রে মানে স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে উনি পুরো উনার লোকগুলো দিয়ে যেটা হচ্ছে চুরি চামারির বন্দোবস্ত করেছেন, ওইটা একটা ইস্যু। কিন্তু সায়েম ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত। আমাদের দেখতে হবে উনি কতটা বেটার পারফর্ম করছেন। একটা পলিটিক্যাল পার্টি বুয়েসেল এর যিনি আসছেন উনি বিএনপি করতেই পারেন, উনি যদি বিএনপি প্রো বিএনপি একজন লোক হয়, কিন্তু আমি যদি দেখি যে না উনি পারঙ্গমতার সাথে করছেন এবং উনার কাজটা হেল্প হচ্ছে। আর অনেক ক্ষেত্রে হয় কি, পার্টি যেই ফিলোসফিটা বাস্তবায়ন চায় তার বুয়েসেল তো বাইরে ফরেন রিক্রুটমেন্টে হেল্প করে, যেই জায়গাগুলোকে তারা ফোকাস দিচ্ছে সে ওইটা করছে কিনা, সেই জায়গাটা উনি যদি খুব ভালোভাবে করেন, পার্টির ফিলোসফি অ্যালাইন করেন, খারাপ না। এটা যদি পরবর্তীতে জামাত ইসলামী আসে করবে, যে পার্টি আসুক তার যদি সেই রকম ডেপথ অফ পিপল থাকে, পিপলের ক্ষেত্রে মানে আমার পলিসি মেকার, সে আনতেই পারে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার সে কতটা ভালো, কতটা এই কাজটা জানে সেটা একটা বড় হয়। কিন্তু পার্টি অবশ্যই, যে আমি তো একটা গণতান্ত্রিক ম্যান্ডেট পেয়েছি, ঠিক না, আমি 2/3 ম্যান্ডেট পেয়েছি যে আমার যে ইলেকশন ম্যানিফেস্টো সেটা আমি বাস্তবায়ন করবো। সো আমার যে বাস্তবায়নের জন্য আমার যে লোকগুলো লাগবে আমি সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিব। এটা আমি অন্তত মনে করি এটা দোষের কিছু না। আচ্ছা, সালাউদ্দিন নবী, আপনার যদি কিছু যুক্ত করা থাকে আমরা আলোচনাটা শেষ করব। জি, আমরা একটু এই আলোচনা যাওয়ার আগে আমাদের সায়েম সাহেব বলার চেষ্টা করেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট সময়ে জামাত ইসলামের সুযোগ সুবিধা বুক করেছে, এখন বিএনপি সুযোগ সুবিধা বুক করবে, মানে উনি এইভাবে এটা আমি ইউজ করার চেষ্টা করেছেন। আসলে একটা কথা আছে, মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আসলে ইন্টারিম গভর্নমেন্টকে যদি আপনি একটা বৃক্ষ হিসেবে চিন্তা করেন, এটা রেজাল্টটা কি এটা দেখলে বোঝা যায়। দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা ছিলেন যিনি বর্তমান সরকারের একজন মন্ত্রী।
ওই বৃক্ষ থেকে সরাসরি রেজাল্ট হিসেবে মন্ত্রী পাওয়া গেল। 1, 2 নম্বর হলো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আইন কর্মকর্তা যিনি ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এখন আইনমন্ত্রী। সুতরাং বোঝাই যাচ্ছে যে আসলে মানে ওই গভর্নমেন্টের মানে রুলিং যেই পাওয়ার এক্সারসাইজের সুযোগ কার ছিল, কারা করেছে এবং তারা কারা ছিল, একেবারে স্পষ্ট বোঝা যায়। সুতরাং আমার কাছে মনে হয় ওনার এটার ওই বক্তব্যের কোনো ভ্যালিডিটি আছে বলে আমার কাছে মনে হয় না। দ্বিতীয় হলো তিনি বলছেন যে যোগ্যতা দেখে ভাই আমি আপনাকে একটু দেই যে এটা আসলে আপনারা যেভাবে দেখছেন সেভাবে না। ওনারা বিএনপি মনে করেছেন যে ডক্টর খলিলুর রহমান খুবই ভালো একজন ডিপ্লোম্যাট, তাদের দরকার ওনাকে নিয়েছে। এবং ডক্টর খলিলুর রহমান যখন ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন খুবই ব্রিলিয়ান্ট, তার জব যা করেছেন সেটা ব্রিলিয়ান্টলি উনি পারফর্ম করেছেন। তো ওনার কাজে যদি বিএনপি পছন্দ করে ওনাকে নেয়, এটা দোষের কি আছে? আপনি আমেরিকায় আপনি যদি দেখেন ডেমোক্রেট পার্টির একজন দেখা গেল যে ডিফেন্স সেক্রেটারিকে রিপাবলিকানরা অনেক সময় রেখে দেয় যে না উনি ভালো করছেন, আমরা কন্টিনিউটি চাই এখানে। তো কন্টিনিউটি এটা হতেই পারে। এইটাই আপনার যদি কিছু যুক্ত করার থাকে এখানে, আমাদের হাতে একেবারে সময় শেষ, 1 মিনিটের মতো। আমি বলবো বাংলাদেশের উনি একজন অ্যাসেট, তো আমি এখানে দোষের কিছু দেখি না। সেক্ষেত্রে জি সরি, আমার একটা ছোট কারেকশন দিতে হবে, যেটা আইয়ুবী সাহেব বললেন যে আমি নাকি বোঝানোর চেষ্টা করেছি যে ইন্টারিমের সময় জামায়াত সুবিধা ভোগ করেছে এবং এখন আমরা সুবিধা, আমি এটা বলিনি আইয়ুবী সাহেব। হয়তো এমন একটা বিষয় ছেড়ে দেবেন যেটা নিয়ে একটা তিক্ত আলোচনা শুরু হবে, এটা তো কোনো মানে নেই। আমি বোঝাতে চেয়েছি যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা এতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে, সেখানটাতে আমরা প্রত্যেকেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখার চেষ্টা করি এবং সেভাবে আমরা বিন্যাসটা করে থাকি। তো আমি এটাও সাথে সাজেশন দিয়েছি যে 5ই আগস্টের আগের একটা অবস্থা, পরের একটা অবস্থা, এই ফাইন লাইনটা ধরে আমরা যে কোনো ক্ষেত্রে যদি একটা পদ্ধতি তৈরি করতে পারি, সে পদ্ধতি তৈরি করবার ক্ষেত্রে বিরোধী দলেরও ভূমিকা থাকবে, আপনি আইয়ুবী সাহেবেরও একটা ভূমিকা থাকবে। আপনার সিস্টেমটা চালু করেন, তারপর আমরা এটা নিয়ে হয়তো কথা বলতে পারবো। কিন্তু নিয়োগের ক্ষেত্রে বিএনপি যে নিয়োগগুলো দিয়েছে, দলীয় ভাবেও যদি, দলীয় লোক দিয়েও যদি নিয়োগটা দিয়ে থাকে, বিন্দু মাত্র সেখানটাতে এমন কোনো অযোগ্য লোক দেওয়া হয়নি যেটা নিয়ে জামায়াত প্রশ্ন তুলতে পারবে। দেখা যায় এক মিনিট মানে আমি যুক্ত করি তাহলে। উনি যে খুব ফুলিয়ে বলছেন যে বিএনপি এখন পর্যন্ত যাদেরকে নিয়োগ দিয়েছে তারা যোগ্যতার মাপকাঠিতে আলহামদুলিল্লাহ বেশ ভালো করছে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক দেওয়া হয়েছে, আপনি যদি যান একেবারে 57টা ওয়ার্ডে শত শত বিলবোর্ড পাবেন, যে বিলবোর্ডে বড় বড় করে ওনার ছবি দেওয়া, মাননীয় প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন, বড় বড়, মানে আমি বলবো যে কত কোটি টাকা খরচ করেছে ওনার প্রচারের জন্য। আমি এটা দেখি, উনি যদি একটা কাজ খারাপ করেন, আমি বলি যে এত টাকা তিনি যে খরচ করলেন এটার কোনো জবাবদিহিতা বিএনপি কি নিয়েছে? এটা কেন কোটি কোটি টাকা খরচ করে বিলবোর্ডটা নিয়ে ওনার বড় বড় ছবি কেন দিতে হবে? এটা কি সিটি কর্পোরেশনের কোনো কাজ? প্রসঙ্গটা হচ্ছে কি, আমি কি কথাটা বলেছি সেটা নিয়ে আমি বললাম। এটা উনি আগামীতে নির্বাচন করবেন, সেটার একটা প্রচার প্রচারণা চালাচ্ছেন সরকারের টাকা খরচ করে, সরকারের চেয়ারে বসে। আপনি চাইলেই এইভাবে করতে পারেন। বক্তব্যটাকে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন এবং সেখানে বলেছেন আমি এটা বোঝাতে চেয়েছি, আমি সেটা বুঝাইনি এবং সেটা আমি আপনাকে আবার ক্লিয়ার করলাম। এখন আপনি যেটা এসছেন এটা স্পেসিফিক একটা উদাহরণ। আপনি যদি মনে করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক কোনো অন্যায় করছেন, আপনি এটা তুলে আনেন। আমি তো আপনাকে বলিনি যে এটা তুলে আনা যাবে না। আমি এটাই বলছি যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেখান থেকে বিএনপি শিক্ষা নিতে পারতো। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি শিক্ষা নিয়ে এই 12 জনকে নিয়োগ দিতে পারতো, কিন্তু বিএনপি সেটা করছে না। যে আমরা এই আলোচনা আজকে তুলে রাখলাম, আমরা আবারও আলোচনা করব, কারণ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে, নিশ্চয়ই তখনও নানা বিষয় নিয়ে আলোচনা করবার সুযোগ হবে। ধন্যবাদ শফিকুল আলম, একই সাথে ব্যারিস্টার আবু সাইম। আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে, নিশ্চয়ই আবারও যুক্ত হবে। আমরা 71 জানুয়ারির শেষের দিকে দেশের বাইরের খবর নিয়ে আলোচনা করতে চাই, ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ধন্যবাদ জনাব আনিসুর রহমান, যুক্ত হয়েছেন আপনি আমাদেরকে এবং সময় দিয়েছেন। ট্রাম্পের যদি শেষ কথাটি একটু আমরা ধরি, সেটি হচ্ছে যে ইরান যুদ্ধে যদি রাশিয়া এবং চীন জড়িয়ে পড়ে তাহলে এক ধরনের হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছেন। অর্থাৎ ট্রাম্প মনে করছেন রাশিয়া এবং চীন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে, তা না হলে তো আসলে এই হুঁশিয়ারি তার দেওয়ার কথা না। যদি তাই সত্য হয় তাহলে আসলে যুদ্ধটা এখন কি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থানে চলে যাচ্ছে, আমরা কি সেটা বলতে পারবো এখনই নাকি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রাম্পের কথার মধ্যে আসলে কোনো ধরনের ইমব্যালেন্স কথাবার্তা বলে এবং আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে তার ট্রাম্প এমন একটা উন্মাদ প্রেসিডেন্ট যে সবসময় এই ধরনের কথাবার্তা বলে, খুব ফ্লাকচুয়েটিং কথাবার্তা, যেগুলো আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সের জন্য খুবই আপনার
মিসম্যাচিং স্পেস বলে এগুলোকে। ট্রাম্প যে ধরনের স্টেটমেন্ট দিয়েছেন সেটা হলো যে চায়না এবং রাশিয়া এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না, এটা একদম হলো যে ইউনিভার্সাল ট্রুথ। চায়না এখানে যুদ্ধে অংশগ্রহণ করবে না ইন এ সেন্স, একটা হলো যে আপনার পার্টিসিপেটরি অ্যাক্টর, আর একটা হচ্ছে ডাইরেক্ট ইনভলভমেন্ট ইন দ্য ওয়ার। চায়না এখানে একটা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করছে এবং করবে। রাশিয়া এই যুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ করবে না, কারণ রাশিয়ার একটা ফ্রন্টে যুদ্ধ চলছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত কোনো ডিসিসিভ বা ফাইনাল ডিসিশনে আসতে পারে নাই। সুতরাং একটা যুদ্ধ চলাকালীন অবস্থায় আরেকটা যুদ্ধের মধ্যে রাশিয়া জড়িয়ে পড়বে এটা বলা যাচ্ছে না, এবং এটা বলাটা সমীচীন না। এবং রাশিয়া আপনার এখানেও একটা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে থাকবে, অর্থাৎ রাশিয়া ইরানকে মিলিটারি ওয়েপন দিয়ে সাহায্য করবে, বিকজ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে রাশিয়া এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব রাখতে চায়, এবং সেই রাখতে গিয়ে ইরানকে রাশিয়া তার 1 নম্বর বন্ধু রাষ্ট্র মনে করে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে। চায়নার অবস্থা তো তাই। তার মানে হচ্ছে যে এখানে ইরানের যুদ্ধে সরাসরি চায়না এবং রাশিয়া যুদ্ধে অংশগ্রহণ করবে না, এবং এখান থেকে তৃতীয় যুদ্ধ হওয়ার সম্ভাবনাটা অনেকটা ক্ষীণ। কিন্তু এখানে একটা রিজিওনাল ওয়ার কনস্ট্রাকশন হচ্ছে, আপনার রিজিওনাল অ্যাক্টর হিসেবে ইরানের আবির্ভাব ঘটছে। এবং আপনি জানবেন যে আজকে হুতি সৌদি আরবে যে মিসাইল অ্যাটাক করেছে, দ্যাট ইজ ভেরি আপনার খুবই তীব্র অ্যাটাক, এবং সৌদি আরব সরকারকে ইরান সরকার এক ধরনের মেসেজ দিচ্ছে, বিকজ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সৌদি আরবে পারমাণবিক কর্মসূচি পালন করার জন্য আমেরিকা সৌদি আরবের সাথে এক ধরনের চুক্তি করবে। দ্যাট ইজ অলসো থ্রেট ফর মিডল ইস্ট, বিকজ মিডল ইস্টের সবচেয়ে বড় আপনার প্রো ইউএস কান্ট্রি হলো সৌদি আরব। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, একটা রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা এখানে আছে, এবং এই রাজতান্ত্রিক সরকারটা হচ্ছে একটা পাপিট গভর্নমেন্ট, এবং এরা প্রো ইসরায়েল এবং প্রো আমেরিকান। এবং আপনি দেখবেন যে এই সৌদি আরবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পরিমাণে মুসলিম হত্যাকাণ্ডগুলো হয়েছে। সৌদি আরব এখানে কোনো ধরনের রেসপন্স করে না। সৌদি আরব হ্যাভ নো ইন্টেনশন, সৌদি আরবের কোনো ইন্টেনশন নাই এই আপনার মিডল ইস্ট ক্রাইসিস সলভের জন্য। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো অথবা সৌদি আরবের এই নীরব ভূমিকার কারণে যে ধরনের হামলা আমরা দেখছি, যে যখন ইরানও পাল্টা হামলা চালাচ্ছে সেখানে, এবং মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেই তারা হামলা চালাচ্ছে যদিও, কিন্তু এর ফলে আমরা অন্ততপক্ষে আমাদের দেশ থেকে যেটা আমরা দেখি যে সেখানে অনেক আমাদের যেহেতু প্রবাসী শ্রমিকরা থাকেন, প্রবাসীরা থাকেন, সেখানে এক ধরনের আর্থিক সংকটের পাশাপাশি কাজের কর্মসংস্থানের একটি বলা যায় হুমকির মধ্যে আসলে তারা পড়তে যাচ্ছেন। সালাউদ্দিন রাব্বি, এই বিষয়টা মাথায় রেখে সরকার বারবারই বিকল্পের কথা বলে, কিন্তু আপনার কাছে কি মনে হয় সারা বিশ্বে এই ধরনের অস্থিরতার ভেতরে আসলে কি কোনো বিকল্পর সুযোগ আছে? দেখুন, এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র ওই প্রবাসে পড়ছে বিষয়টা কম নয়, বাংলাদেশের বাজারেও কিন্তু প্রভাব পড়ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তেলের মূল্য মানে বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে। সরকার বলছে মূল্য বৃদ্ধি করবে না, কিন্তু বৃদ্ধি না করলেও বাংলাদেশের অর্থনীতিতে এটার প্রভাব পড়ছে। তাকে বাড়তি ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। এই ভর্তুকি দিতে গিয়ে অন্যান্য অর্থনীতির অন্যান্য সূচকের উপর এটার একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, এবং আলটিমেটলি যদি বৃদ্ধি করেও সেটাতে মানে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ সরকার বাধ্য হয়তো একসময় তেলের মূল্য বৃদ্ধি করতে হবে সরকারকে। এই জন্য আমি মনে করি বাংলাদেশের শ্রমবাজারের বিকল্প রাস্তা খোঁজাটা এখন একটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর আমি মনে করি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে আরেকটা চিন্তা সবসময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাজ করে, সেটা হলো মধ্যপ্রাচ্যে সবসময় একটা অস্থিরতা ধরে রাখা। এটা তাদের জন্য কয়েক দিক থেকে মানে তাদের জন্য লাভজনক। একটা হলো অস্ত্র ব্যবসা, একটা বিরাট লাভজনক, আর একই সাথে এই যে তেলের বাজার, এটাও কিন্তু এর মধ্য দিয়ে আমি মনে করি যে তাদের নিয়ন্ত্রণে রাখে। এটাকে কেন্দ্র করে নানা ধরনের ব্যবসা তাদের পরিচালিত হয়। সুতরাং মানে এইটা একটা উদ্যোগ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নিতে পারে, সেটা হলো মুসলিমদের কমিউনিটিটাকে
তার পিতা জিয়াউর রহমান সেভাবে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যদি চেষ্টা করতে পারে, এটা বাংলাদেশের সম্মানের জায়গাটা, বাংলাদেশের যে স্ট্যাটাস, সেই জায়গাটা আর একটু সমৃদ্ধ করবে বলে আমি মনে করি। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্র হামলা মানে শিকার হচ্ছে, পরস্পর হামলার শিকার হচ্ছে। আলটিমেটলি যুক্তরাষ্ট্র কিন্তু সামান্য ক্ষতিও হচ্ছে না, ক্ষতি হচ্ছে কার? কুয়েতের, ক্ষতি হচ্ছে কার? জর্ডানের, ক্ষতি হচ্ছে যার মানে হুতিরা আক্রমণ করছে সৌদি আরবের মানে তেল ট্যাঙ্কার। তাহলে মুসলিম দেশগুলো পরস্পরের মধ্যে বিবাদে জড়িয়েছে, হামলার শিকার হয়েছে নানাভাবে, এবং বাধ্য হয়েই এই মুসলিম কমিউনিটির বিরুদ্ধে একটা আরেকটার বিরুদ্ধে দাঁড়াইতে বাধ্য হচ্ছে। এইটাই তো তাদের, আমি মনে করি যে মানে সুপ্রিম পলিসি, যে তারা অন্তর্কন্দরের মধ্য দিয়ে এই মুসলিম কমিউনিটিকে বিশ্ব বাজারে বা মার্কেটে একটা অস্থিরতার মধ্যে রাখা, দুর্বলতার মধ্যে রাখা। এটা আমি মনে করি যুদ্ধে তারা বিজয়ী হতে না পারলে যারা এই জায়গায় তারা একটা সফলতার মধ্যে আছে। সুতরাং এটা উত্তরণ করার জন্য পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রি একটা ভালো ভূমিকা রাখতে পারে। আমরা অবশ্যই হ্যাঁ, আমরা আসলে সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী, এবং একই সাথে অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।